গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন বললেন মির্জা ফখরুল। জুলাই সনদ সইয়ের আগেই পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। এবং রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে জানালেন ধর্ম উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করে উল্লেখ করে ফখরুল আরও বলেন, অথচ গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে ভোট দিতে হবে। জনগণের দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। আজ জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচন সহ ৫ দফা দাবিতে গণমিছিল করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, জনগণ পিআর বোঝে না এমন প্রচারণা চালানো হচ্ছে, তবে দেশের মানুষ অধিকাংশ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এ সময় ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না, পিআর পদ্ধতি খায় না, গায়ে লাগায়। এখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের ৯১টি দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। কোন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি, কোন পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে, কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন অধিকার নেই। আগামী ১৫ই অক্টোবর হতে যাওয়া জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্য নিয়েও কথা বলেন। রিজভী বলেন, তারেক রহমানের কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। এটা ইতিবাচক। নিঃসন্দেহে রাজনীতির যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক। এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। নাগালে আসছে না সবজির বাজার। টানা কয়েক মাস ধরেই সবজির বাজার চড়া।
বিক্রেতাদের নানা অজুহাতে সবজির দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন শায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন রাইসুল রিফাত। সবজির দাম বাড়ে কিন্তু সবার কিন্তু বেতন বাড়ে না। শুক্রবার মানে জমজমাট বাজার আর বিক্রেতাদের ব্যস্ততা, এর সঙ্গে যেন পাল্লা দিয়ে বাজারে দাম বাড়ে প্রতিটি নিত্যপণ্যেরও। টানা 4 মাস ধরে রাজধানীর বাজারে সবজির দাম নাগালে আসছে না। আজকের বাজারে শুধুমাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে। বিগত 4 মাস ধরে সবজি বিক্রেতারা বলে আসছে এখন বেশিরভাগ সবজির মৌসুম নয়, তাই দাম বেশি। কিন্তু 4 মাস পেরিয়ে যাওয়ার পরও সবজির দাম বাড়তি। তাহলে মৌসুমটা শুরু হচ্ছে কখন আর শেষই বা হচ্ছে কখন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রেতাদের মনে। কারণ বাজারে যদি যাই সেখান থেকে এখানে কত ডিফারেন্স হচ্ছে, কারণ বাজার কত দূর, খুব বেশি ডিস্টেন্স না। এই যে টমেটোগুলো এখানে আমার কাছে 140 নিচ্ছে, হয়তো ওখানে গেলে আমি 70-80 টাকা দিয়ে পাবো। জিনিস উৎপাদন হচ্ছে কিন্তু বাজার মনিটরিং করা হচ্ছে না। আর বিক্রেতারা বলছেন সেই পুরনো কথাই, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম, যে কারণে সব ধরনের সবজির দামই বাড়তি। এক এলাকার সবজি নষ্ট হয়ে গেলে আর এলাকার থেকে যায়, আবার এই এলাকা আবার যায়, তো এই এলাকার মধ্যে আবার লোকজন আছে, মানুষ আছে না, কেনাকাটা করে খাইতে হয় না, এই দামটা তো এখানে বাড়ে। আমি কিনতাম গেলেও আমি পাইকারি মানে আমরা অজুহাত দেয় এত দাম বেশি কেন, ওই যে গ্রামে মাল নাই, দাম বেশি, এই এলাকা আছে ওই এলাকা নাই। শীতকালীন সবজি যেগুলো আপনার নতুন বের হয়েছে, ফুলকপি কিংবা বাঁধাকপি, এগুলোর দামটা একটু বেশি। তারপর সিম বের হয়েছে, সিমের দামটা একটু বেশি। মূলত আপনার এর আগে যে একটা বৃষ্টি গেছে, ওই বৃষ্টিতে কিন্তু প্রচুর সবজি নষ্ট হয়েছে, এটা জানি সকলে। এরপরে থেকে এখন পর্যন্ত ওইভাবে হইতে পারে নাই, যতটুকু প্রয়োজন অতটুকু মার্কেটে আসতেছে না। বাজারের এমন পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে সেদিকে তাকিয়ে আছে ক্রেতারা। টানা 4 মাস যাবৎ সবজির বাজারে সবজির দামে খুব একটা হেরফের নেই। শুধুমাত্র বাজারে পেঁপে ছাড়া প্রতিটি সবজি কিনতেই গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। বাজারে ঠিক এমন পরিস্থিতিতে বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ সংকট ও টানা বৃষ্টির ফলে দাম বেড়েছে সবজির। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী 5 দিন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে জানানো হয় লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ 7 বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম সহ 6 বিভাগে ও সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং মঙ্গলবার শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে এই সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে কুমিল্লা শালবন বিহারে কঠিন চিবরদান উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাবে সরকার। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। কুমিল্লা কোটবাড়ি নবশালবন বিহার অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎশীল ভদ্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন করার ঘোষণা সরকার ইতিমধ্যে দিয়েছেন, ইলেকশন কমিশন এভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশাবাদী সরকার ঘোষিত তারিখে একটা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও গভর্নমেন্ট করে যাচ্ছে। কারণ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। তাহলে এর মাধ্যমে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। আর নির্বাচন যদি না হয় তাহলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
অস্থিরতা দেখা দিতে পারে। একটা সুন্দর গুড গভর্নেন্সের জন্য, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। সকালে খুলনার ডুমুরিয়া এলাকার সাইক্লোন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বলেন, জনগণের জন্য সুবিধা হয় এমন স্থানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। দুর্যোগের সময় ভবনগুলো শেল্টার হিসেবে ব্যবহৃত হবে, অন্য সময়ে এগুলো জনস্বার্থে ব্যবহারের সুযোগ থাকবে। নির্মাণাধীন আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপদেষ্টা ফারুকি আজম। পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মুস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্মীয়মান সাইক্লোন শেল্টারগুলো দেখতে আসছি, এইগুলি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা এবং এইটার ব্যবহার উপযোগিতাটাও আমরা দেখলাম, নিরূপণ করলাম। স্থানীয় অধিবাসীদের সাথেও কথা বলেছি, তারা এইটা ব্যবহার করবে। এটা মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে। দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। এইটার নির্মাণ কাজটা যথাযথভাবে হয়েছে কিনা সেটাও আমরা নিরূপণ করলাম এবং এটার কতটুকু উপযোগিতা মানুষ নিতে পারবে সেটাও আমরা নিরূপণ করলাম। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এগারো বছর পর আবারও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ বিগ ব্যাশে ফিরছেন দেশটির তারকা পেসার মিচেল স্টার্ক। সবশেষ 2014 সালে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এরপর আর অংশ নেওয়া হয়নি লিগটিতে। তবে এবার আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেয়ায় ফিরছেন পুরনো দলে। অ্যাশেজ সিরিজ শেষ করে 8 জানুয়ারির পর সিক্সার্সে যোগ দেবেন স্টার্ক। দলের সাপ্লিমেন্টারি খেলোয়াড় হিসেবেই থাকবেন এই বাঁহাতি গতি তারকা। আগামী 14 ডিসেম্বর শুরু হয়ে 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত চলবে এবারের বিগ ব্যাশ আসর। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর 6টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে প্রথম ম্যাচে দলের মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটির পরদিনই ইন্টার মায়ামির ম্যাচ রয়েছে। ফলে MLS-এ আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে যদি মেসি খেলেন তবে জাতীয় দলের হয়ে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আগামী 14 অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদ সইয়ের আগেই পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। এবং রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, জানালেন ধর্ম উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।